অতল ছায়ায় অবগাহন। লিখনিতে মেহেরুমা নূর। পর্ব সংখ্যা 4। গালে কেমন ব্যথার অনুভব হতে ঘুম ভেঙে চোখ খুলে তাকালো ইয়ানা। দেখতে পেল অভিক গালে কামড়ে ধরে বসে আছে। ইয়ানাকে উঠতে দেখে সে গাল ছেড়ে উঠে বলল, উঠেছো তুমি? আমি কি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম? সরি, আসলে তোমার ঘুমো ঘুমো পাফি ফেসটা এত কিউট লাগছিল, নিজেকে কন্ট্রোল নেই। ইয়ানা গোপন নিঃশ্বাস ছাড়ল। পারভাট লুচু লোকটা 24 ঘন্টায় যেন হর্নি থাকে। তারপর বলে উঠল, আপনি কি কোনো সার্ভিস চাচ্ছেন এখন? অভিক নিজের ঠোঁট কামড়ে হেসে বলল, তুমি কি চাচ্ছ আমি অফিসে না যাই? অবশ্যই না। তাহলে এভাবে তাকিয়ে কি দেখছো? সত্যি করে বলো, আমার অফিসে যেতে দেখে তোমার খারাপ লাগছে তাই না? না। ইয়ানার জবাবে অভিক মুখে নিচে আহত ভাব এনে বলল, না। অভিক এবার ইয়ানার গালে কামড়ে ধরা জায়গাটা আলতো করে আঙুল বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে, তুমি যখন নিজের তরফ থেকে কোনো সাইন দিচ্ছ না, তাহলে আমাকেই আমার দাবি গড়াতে হবে তোমার উপর, যাতে আবারও কোনো ফালতু পোলাপান এসে তোমার উপর নজর না দিতে পারে। সবাই যাতে বোঝে তুমি আমার। ইয়ানা ভাবলো, উনি তাহলে লুচেগিরির জন্য না, গতকালকে ওই ছেলেটার ঘটনার জন্য এমন করেছে, নিজের চিহ্ন বসিয়ে আধিপত্য বোঝাতে চাচ্ছেন। তারপর অভিক বলল, ডিনারে কি খেতে চাও তুমি? ইয়ানা দ্বিতীয় ভাবনা ছাড়াই বলে উঠল, পাস্তা। পাস্তা তো স্ন্যাক্স, এটা কি মেইন খাবার নাকি? ইয়ানা হালকা হাসলো। লোকটা তার দাদির মতো করে বলছে যেন। ইয়ানা হাসি দেখে অভিক বলে উঠল, হেই, এভাবে হেসো না, আমি সত্যি অফিসে যেতে পারবো না। পরে কেন? এমনিতে তোমাকে দেখলে আমার শুধু পায়। কি পাই? প্রেম? আরে না, প্রেম তো বাচ্চাদের পায়। আমার সেক্স পাই। ইয়ানা থমকে গেল। পারভার্ট শব্দটা খুব জোরে উচ্চারিত হলো তার মনে। তাকে এভাবে দেখে হো হো করে হেসে দিল অভিক। তারপর বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে এখন। তুমি কি সত্যি শুধু পাস্তাই খাবে? আচ্ছা, পরে আর কিছু মন চাইলে আমাকে ফোন দিও, কেমন? ঠিক আছে, আসি এখন। যথারীতি ইয়ানার মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল অভিক। ইয়ানা তার যাওয়ার পানে তাকিয়ে রইল। মানতেই হচ্ছে, লোকটার প্রতি সে কৃতজ্ঞতার আবেগ ফিল করছে। হাসু, তোমার বাবা তার কর্মচারীদের ভালোই খেয়াল রাখেন। অভিক যেতেই পাশে তাকিয়ে দেখলো ক্যাবিনেটের উপর টাকা রাখা। ইয়ানা টাকা হাতে নিয়ে ভাবলো, এটা কি গতকালের কিস করার পেমেন্ট দিয়েছে উনি? দরজার কাছে এসে ধন্যবাদ জানালো ইয়ানা। ইয়ানার বর্তমান সময়কালের রুটিন শুধু খাওয়া আর ঘুমানো। অভিক বাসায় না ফেরা পর্যন্ত তার আর কিছু করার নেই। ধৈর্য সহকারে তার আসার অপেক্ষা করা ছাড়া কোনো অপশন নেই। অভিকের বলা কথা মতো তার সাথে ডিনারে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে ইয়ানা। সন্ধ্যার পার হয়ে গেছে অনেক আগেই। অভিক ফেরেনি এখনো। রাতে অভিকের সাথে ডিনারে যাবে বলে লরেনকে ডিনার বানাতেও মানা করেছিল সে, কিন্তু এখন তো ক্ষুধা লেগে যাচ্ছে তার। কখন ফিরবেন উনি? রাত গড়িয়ে 11:30 পৌঁছালো। অভিক এখনো আসলো না। মোবাইল ঘড়ির দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল তার। উনি হয়তো ভুলেই গেছেন আমাকে ডিনারে নিয়ে যাওয়ার কথা। যাক, এক হিসেবে ভালো হয়েছে। আমি একটু বেশি আশা করেছিলাম বোধহয়। ইদানিং লোকটার উপস্থিতিতে মনে হয় তলপেটের প্রজাপতি ওড়ে তার। সেজন্য বোধহয় ওনার উপর রাগ হচ্ছিল ইয়ানার। কিন্তু ওনার উপর রাগ করার কোনো অধিকার নেই তার, এটা মাথায় রাখতে হবে। নিজের অবস্থান ভুলে গেলে চলবে না। এরপর থেকে উনি কোথাও নিয়ে গেলে নিজেকে স্পেশাল কিছু ভাবা যাবে না। সে শুধু একজন কর্মকর্তা, এটাই মাথায় রাখতে হবে। বরং আজ উনি না আসলে সবচেয়ে ভালো হবে। নিজের হুশ ঠিকানায় আনা দরকার তার মতো মেয়ের কোনো প্রকার আশা করা সাজে না। এনার পেটে হাত রেখে মনে মনে বলল, সরি হাসু, পাস্তা বোধহয় আজকে আমাদের ভাগ্যে নেই। 12টা পর্যন্ত দেখবে সে, তারপর আর না। রান্নাঘরে কিছু পেলে তাই খেয়ে শুয়ে পড়বে। তখনই ফোনের রিংটং বাজতে ইয়ানা তড়িঘড়ি করে সামনে ধরে দেখলো তার দাদি ফোন করেছে। আবারও বোকার মতো আশা করেছিল সে। ফোক করে শ্বাস ছেড়ে ফোন রিসিভ করলো ইয়ানা। হ্যালো দাদি, এত রাতে ফোন করেছ, কিছু হয়নি তো তোমার? আরে এত জোরে কথা বললে আমার কানের পর্দা ফাটাবি নাকি?
আমার কি হবে, আমি ঠিক আছি। এত রাতে ফোন করেছে তাই ভয় লাগছিল আমার। তুমি তো জানোই তোমাকে নিয়ে কত চিন্তা। আমার কিছু হয়নি, আমি একদমই ফিট আছি। এত রাতে ফোন করেছি একটা কারণে। কি কারণ? আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখেছি সাপের মাথায় গোল সোনার মণি, যেন যেটা গোল্ডেন আলো ছড়াচ্ছে। আমার মনে হয় তোর মেয়ে হবে। মেয়ের সৌভাগ্যের লক্ষণ। আমার মনে হয় তুমি কোটিপতি হতে চলেছো দাদি। লটারির টিকিট কেটে ফেলো। আরে মজা করিস না, আমার অভিজ্ঞতা বলে তোর মেয়ে হবে, দেখিস। আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চার বাবাকে বলবো এটা। হ্যাঁ বলিস। যাই হোক, এত রাতে তোদের ডিস্টার্ব করিনি তো আমি? না, আমি ঘুমাইনি এখনো। উনি ফেরেনি এখনো, বেঁচেই হয়তো বেশি আজ। আহারে, আমার নাতিন জামাইটা কত খাটাখাটনি করে, তুই ভালো করে খেয়াল রাখিস তার। বা, আমার নাতিন জামাই এখন সেই আপন হয়ে গেল তোমার কাছে? কেন হবে না, কত খেয়াল রাখছে তো তোকে। হ্যাঁ, আমি তোমার ফেভারিট বলো। হ্যাঁ, সে তো সব সময়। তবে তোর বাচ্চা হলে তখন থাকবে কিনা বলতে পারছি না। ইয়ানার এ পর্যায়ে মনটা ব্যথিত হলো। সে বলতে পারছে না, দাদি এই বাচ্চা আমার না। আমি হয়তো তাকে দেখানোর সুযোগ পাবো না, কিন্তু সেটা তোমাকে বলতে পারছি না আমি। ইয়ানা যখন এই অফার পেয়েছিল তখন দাদি কিছুতেই রাজি হচ্ছিল না। তখন ইয়ানা মিথ্যা বলেছিল সে একটা লোককে ভালোবাসে। লোকটা সিঙ্গাপুর থাকে, বিজনেসের কাজে বাংলাদেশে এসেছিল, তখন সম্পর্ক হয় তাদের, তাই সে সিঙ্গাপুর যেতে চায়। দাদি তবুও রাজি হচ্ছিল না। তখন আর উপায় না পেয়ে ইয়ানা আরেকটা মিথ্যা বলে। সে বলে সে প্রেগনেন্ট, তাই না যে উপায় নেই। ইয়ানা আরো বানিয়ে বলে তাদের নিজেদের মাঝে বিয়ে হয়েছিল, তারপরে ফিজিক্যাল হয়েছে। সিঙ্গাপুর গেলে অফিসিয়ালি সবার সামনে বিয়ে হবে, তখন আর দাদি মানা করতে পারবে না। এখন দাদি ভাবে ইয়ানার পেটে তার হাজবেন্ডের বাচ্চা। গোপন দীর্ঘশ্বাস ছেড়ে ইয়ানা বলল, আচ্ছা অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। 11:45 বাজে। আর 15 মিনিট অপেক্ষা করবে ইয়ানা, তারপর আর না। ইয়ানা পেটে হাত রেখে বাচ্চার উদ্দেশ্যে বলল, সরি হাসু, আজকে বোধহয় আমার দোষে তোমাকে ক্ষুধার্তই থাকতে হবে, কারণ আমি আমার অবস্থান ভুলে গিয়েছিলাম। ঘড়ির কাঁটা গুনতে লাগলো ইয়ানা। 11:50 কাছে আসতে দরজায় নক পড়ল। ইয়ানা যেন তড়িঘড়ি করে দৌড়ে গেল দরজা খুলতে। দরজা খুলতেই সামনে থেকে অভিকের কণ্ঠ, সরি দেরি করে ফেলেছি। ইয়ানার মুখ অজান্তেই যেন ঝলমলে হয়ে গেল। হাস্যোজ্জ্বল মুখে বলল, ইটস ওকে, নিচে আসো, তোমার পাস্তা নিয়ে এসেছি। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। চেঞ্জ করতে হবে না, খাওয়ার পর আমার সাথে লং ড্রাইভে যাবে। চৌকিতে নজরে তাকালো ইয়ানা। এতক্ষণে মন খারাপ যেন সবে বাতাসে উড়ে গেল। লোকটা শুধু তার কথাই রাখেনি, বরং তার সাথে আরো বেশি কিছু করছে তার জন্য। হাসু, তোমার বাবা আসলেও অমায়িক ব্যক্তি। নিচে এসে ডাইনিং টেবিলে ইয়ানার সামনে কিনে আনা পাস্তার বক্স খুলে দিল অভিক। ইয়ানা খেয়াল করলো অভিকের হাতে কেমন রক্তের দাগ লেগে আছে। তার কোথাও ক্ষত দেখা যাচ্ছে না। তার মানে এই রক্ত তার না। লোকটা কি মারামারি করে আসলো? অবশ্য ওনার কাজই তো এটা, এজন্য বোধহয় দেরি হয়েছে। ইয়ানার ভাবনার মাঝে অভিক পাস্তা পরিবেশন করে বলল, তুমি খাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মাথা ঝাঁকিয়ে খাওয়ার মনোযোগ দিল ইয়ানা। এত সময় ক্ষুধার্ত থাকার পর পছন্দের খাবার পেয়ে আপাতত বাকি সব সাইড করে ফেলল। মনে তৃপ্তি নিয়ে খেতে লাগলো। একটু পর অভিক ফ্রেশ হয়ে এসে ইয়ানার খাওয়া দেখে বলল, আস্তে খাও, গলায় আটকে যাবে তো। ইয়ানা খাবার ভরা মুখে বলল, আচ্ছা। তা দেখে অভিক মুগ্ধ হয়ে বলল, হাউ বিউটিফুল। ইয়ানা খাবারের স্বাদে মত্ত। অভিকের কথা কোনো প্রতিক্রিয়া না দেখে অভিক মনে মনে বলল, প্রশংসা করলাম, কোনো প্রতিক্রিয়া করলো না। সে হয়তো এমন প্রশংসা অনেক শুনে অভ্যস্ত, তাই কোনো ফিল নাই। অভিক ইয়ানার পাশের চেয়ারে বসে ইয়ানার কপালের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, আমি কি বেশি অপেক্ষা করিয়েছি তোমাকে? ইয়ানা খাওয়ার একটু ব্রেক করে নিয়ে বলল, হ্যাঁ একটু, বাট ইটস ওকে। তাহলে তুমি কি আমাকে চুমে দিতে পারবে তোমার বাকি খাবার শেষ হওয়ার আগে? আসলে তোমার এমন কিউট ফেস দেখে আমার না অনেক জোরে চুমু পেয়েছে। খাবার শেষ করা পর্যন্ত কন্ট্রোল হচ্ছে না।
ইয়ানা বোকাশোকা মুখ করে বলল, লিপ কিস নাকি শুধু চুমু? ইয়ানা এমন কথায় অভিক টেবিল চাপড়ে হেসে দিয়ে বলল, তুমি সত্যিই অনেক কিউট। তোমার খাবার ডিস্টার্ব করতে চায় না, আপাতত শুধু কুইক চুমু দিলেই হবে। ইয়ানা টেবিলে হাত রেখে হাতে ভর দিয়ে মুখ এগিয়ে নিয়ে অভিকের ঠোঁটের চুমু খেলো। সে ফিরে আসার আগে অভিক তার মুখটা ধরে আরো জোরে চেপে ধরলো তার ঠোঁট। তারপর ছেড়ে দিলে ইয়ানা আবার নিজের জায়গায় বসলো। হঠাৎ করে তার এমন আজগবি লজ্জা টাইপ লাগছে কেন? এটা কি আদৌ তার মতো মেয়ের লাগার মতো বিষয়? পাশ থেকে অভিক বলল, সরি তোমাকে আজ দেরি করানোর জন্য। ইয়ানার গলায় যেন খাবার আটকে গেল। লোকটা যখনই কোনো কারণে তার কাছে মাপ চায়, কেন যেন তার গলা শুকিয়ে আসে তখন। অভিক পানির গ্লাস এগিয়ে দিলে পানি খেয়ে নিল ইয়ানা। তারপর অভিক আবারও বলে উঠল, বাই দ্য ওয়ে, আমি জানি আমি ফোন করিনি, কিন্তু তুমি কেন আমায় ফোন করনি? আমি যদি দেরি করি তাহলে তোমার তো উচিত ছিল আমার ফোনে একের পর এক কল দিয়ে আমাকে জ্বালানো, যাতে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। কিন্তু আপনি যদি কোনো কারণে আমাকে ফোন করতে না পারেন, তাহলে আমি বললে সেটা রিসিভও তো করতে পারবেন না, তাই না? অভিক এ পর্যায়ে বাচ্চাদের মতো গাল ফুলে অভিমানী কণ্ঠে বলল, সিরিয়াসলি? ধুর, এটা কেমন ঠান্ডা প্রতিক্রিয়া? আসলে তোমার ইচ্ছেটাই গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখো, যদি তোমার মিসড কলগুলো দেখতাম আমার কেমন লাগতো? তোমার শরীরে একটাও আবেগপ্রবণ হাড় নেই। ইয়ানা থমথমে কণ্ঠে বলল, সরি। এরপর থেকে আমার লেট হওয়া দেখলেই কল করবে, ঠিক আছে? আচ্ছা। তারপর মুখ চোখা করে মনে মনে বলল, নিজের অ্যাডভাইস নিজেই রাখুন, আপনি ফোন করতে পারেন না? ইয়ানার এমন মুখভঙ্গি দেখে অভিক আগের ভঙ্গিতেই থেকে বলে উঠল, দেখো, ডিনার টেবিলে এমন ফেস বানাবা না, আমি হর্নি হয়ে যাই। এটা বেডরুমের জন্য বাঁচিয়ে রাখো, পারভার্ট। ইয়ানা মনে মনে এটা উচ্চারণ করে মুখ খুলল। ঠিক আছে, আচ্ছা খাওয়া শেষ করে চলো আমরা ড্রাইভে যাব। খাওয়া শেষে ড্রাইভের জন্য বের হলো দুজন। অভিক এক হাতে ইয়ানার কাঁধ ধরে হাঁটছে। ইয়ানা তাকিয়ে দেখছে অভিককে। লোকটাকে ফর্মাল পোশাকের চেয়ে ক্যাজুয়াল পোশাকে যেন আরো সুদর্শন লাগে, যদিও উনি এমনিতেই অনেক সুদর্শন। লম্বা চওড়া বলিষ্ঠ পেশবহুল শরীর, ফর্সা সুন্দর মুখশ্রী। বিদেশে জন্ম নেওয়ার আর এই পরিবেশে বড় হওয়া ওনাকে একদম ফরেনারদের মতোই সুন্দর লাগে। ইয়ানার তাকানো দেখে অভিক তার স্বভাবসুলভ দুষ্টু ভঙ্গিতে বলে উঠল, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার চোখ কেমন ঝিলিমিলি করছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে এক্ষুনি কামড়ে খেতে চাচ্ছ। ইয়ানা অপ্রস্তুত হয়ে বলল, কি? এমন কিছু না। অভিক এক চোখ টিপ মেরে বলল, সত্যিই তো এমন কিছু না, থাকলে বলতে পারো। ইয়ানা কিছু বলতে যাবে তার আগে অভিক হেসে উঠে তাকে গাড়িতে বসিয়ে দিল। ড্রাইভারের পাশের সিটে বসিয়েছে তাকে। এভাবে অভিকের পাশের সিটে বসে ইয়ানার কেমন মনে হচ্ছে সে যেন সত্যি সত্যি ডেটে যাচ্ছে। কিন্তু আসলে তো এমন না, এমন আশা করাটাও বোকামি। গাড়ি চলা শুরু করলে ইয়ানা জানালার বাইরে তাকালো। রাতের শহরটা অনেক সুন্দর লাগছে। দেশে থাকতেও তার সবসময় রাতের দৃশ্য ভালো লাগতো। সিঙ্গাপুরের দৃশ্য তো আরো বেশি সুন্দর। কিছুক্ষণ পর সিগন্যাল গাড়ি থামলে অভিক ডাক দিল ইয়ানার নাম ধরে। ইয়ানা পাশে ফিরে তাকাতে দেখলো অভিক ঠোঁট চোখা করে বসে আছে চুমু নেওয়ার জন্য। ইয়ানা এগিয়ে গিয়ে ছোট্ট করে চুমু দিল অভিকের অপেক্ষাকৃত ঠোঁটে। তবে অভিক যেন অসন্তুষ্ট মুখে বলল, ব্যাস এতটুকুই? এত সুন্দর ডিনার করানোর জন্য বুঝি এইটুকুই? আপনি কি লিপ কিসিং চাচ্ছেন? সেটা না, সুন্দর চুমুই হোক, তবে এতে একটু ফিল তো দিতে পারো। এতে নিশ্চয় তোমার জান চলে যাবে না? ইয়ানা আবারও চুমু দিতে উদ্যত হলে হঠাৎ সে বলে উঠল, সিগন্যাল সবুজ হয়ে গেছে। অভিক ইয়ানাকে নিয়ে এক নিরিবিলি জঙ্গলের মতো জায়গায় এলো। চাঁদের আলো ছাড়া কৃত্রিম কোনো আলো নেই এখানে। গাড়ি থামিয়ে অভিক স্মুথ ভাবে বলে উঠল, এটা সেক্স করার জন্য বেস্ট জায়গা।
কথাটা বলে পাশে তাকিয়ে দেখলো ইয়ানা জানালার বাইরে কেমন চমকিত নজরে তাকিয়ে আছে, যেন অভূতপূর্ব কিছু দেখেছে সে। তা দেখে অভিক বলল, বাইরে গিয়ে দেখতে চাও? ইয়ানা উৎসাহিত চোখে তাকিয়ে বলল, অবশ্যই। ঠিক আছে, যাও, দেখো তোমার ইচ্ছা মতো। ইয়ানা বের হয়ে চাঁদের আলোতে আশেপাশে নানা রকম ফুল গাছগুলো দেখতে লাগলো। সামনে অজস্র জোনাকি পোকারা উঠছে, সে মুগ্ধ হয়ে দেখছে সবকিছু। বেচারা অভিকের সাথে পিঠ ঠেকিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সে এখানে কি ভেবে এসেছিল, অথচ মেয়েটাকে দেখো, সে মজে আছে প্রকৃতির মাঝে। মেয়েটা একদম মুরব্বীদের মতো, কেমন অন্ধকারে একাই হেঁটে বেড়াচ্ছে, অথচ অভিক এর আগে যাকেই এখানে সাথে করে নিয়ে এসেছে সবগুলো ভয়ে ন্যাকামি করে একাকার করে দিত। তবে ইয়ানাকে এভাবে দেখেও যেন তার ভালো লাগছে, মুগ্ধতা ছড়িয়ে পড়ছে তার মাঝে। কিছুক্ষণ পরে ইয়ানা ফিরে এলো। অভিক বলল, হয়ে গেছে দেখা? হ্যাঁ, হয়ে গেছে। তোমার ভয় করে না অন্ধকারে একা? ভয়ের কি আছে, প্রকৃতিতে ভয় নেই, ভয় তো মানুষের মাঝে। ইয়ানার কথার ভাবান্তর হলো যেন অভিক বুঝতে পারলো মেয়েটা জীবনে অনেক কিছু দেখেছে। এই মুহূর্তে তার যেন মনে হলো এই মেয়েটাকে সে সর্বোচ্চ খুশি দিতে চায়, তাকে পরিচয় করিয়ে দিতে চায় জীবনের সুখময় অধ্যায়ের সাথে।